আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ঝিন্দের বন্দি। আজ পর্ব 4, দ্বাদশ পরিচ্ছেদ, দত্তকুলের প্রহ্লাদ। রাত্রি আন্দাজ 8:30টার সময় সাধারণ ঝিন্দি সৈনিকের বেশ পরিধান করিয়া গৌরী ও রুদ্ররূপ বাহির হইবার জন্য প্রস্তুত হইল। যে কক্ষটায় সাজসজ্জা হইতেছিল সেটা রাজার সিঙার ঘর, অর্থাৎ ড্রেসিং রুম। চম্পাদেই ও ধনঞ্জয় উপস্থিত ছিলেন। মাথার উপর প্রকাণ্ড চড়িদার রেশমি পাগড়ি বাঁধিয়া গৌরী আয়নার সম্মুখীন হইয়া দাঁড়াইল। এ বেশে কেহ তাহাকে চিনিতে পারিবে না। চম্পা ও ধনঞ্জয়ের দিকে ফিরিয়া সহাস্যে জিজ্ঞাসা করিল, কেমন দেখাচ্ছে? ধনঞ্জয় গলার মধ্যে কেবল একটা শব্দ করলেন। চম্পা সপ্রশংসা নেত্রে চাহিয়া বলিল, ভারী সুন্দর দেখাচ্ছে। আপনি যদি ভিখারির সাজ পোশাকও পরেন তবু আপনাকে রাজার মতোই দেখায়। গৌরী মুখের একটা ভঙ্গিমা করিয়া বলিল, তা বটে, বনেদি রাজা কিনা। এখন চললাম। তুমি কিন্তু লক্ষ্মী মেয়েটির মতো ঘুমিয়ে পড়ো গিয়ে, আমার জন্য জেগে থেকো না। যদি জেগে থাকো কাল সকালেই তোমাকে বাপের কাছে পাঠিয়ে দেব। এত বড় শাসন বাক্যে ভীত হইয়া চম্পা ক্ষীণস্বরে বলিল, আচ্ছা। চম্পাকে জব্দ করিবার একটা অস্ত্র পাওয়া গিয়াছে বুঝিয়া গৌরী মনে মনে হৃষ্ট হইয়া উঠিল। ধনঞ্জয় বিরস গম্ভীর মুখে বলিলেন, আপনি ফিরে না আসা পর্যন্ত আমাকে কিন্তু জেগে থাকতেই হবে। অপরাহ্নে ধনঞ্জয়ের প্রতি রূঢ়তায় গৌরী মনে মনে একটু অনুতপ্ত হইয়াছিল। বলিল, তা বেশ তো সর্দার, কিন্তু বেশিক্ষণ জাগতে হবে না, আমি শিগগিরই ফিরব। প্রাসাদের পাশের একটা ছোট ফটক দিয়ে দুইজনে পদব্রজে বাহির হইল। ফটকের শাস্ত্রী রুদ্ররূপের গলা শুনিয়াই পথ ছাড়িয়া দিল। তাহার সঙ্গীটিকে ভালো করিয়া দেখিল না। প্রাসাদের প্রাচীর বেষ্টনী পার হইয়া উভয় সিংহরের কেন্দ্রস্থলে যেখানে প্রকৃত নগর সেই দিকে যাত্রা করিল। নগরে তখনও রাজ অভিষেকের উৎসব সম্পূর্ণ শেষ হয় নাই। এখনো গৃহে গৃহে দীপালি জ্বলিতেছে, দোকানে দোকানে পতাকা মালা ইত্যাদি তুলিতেছে। তবু আনন্দের প্রথম উদ্দীপনা যে অনেকটা ক্লান্ত হইয়া পড়িয়াছে তাহাতে সন্দেহ নেই। ছোট্ট রাজ্য হইলেও রাজধানীটি বেশ বড় এবং সমৃদ্ধ। শহরের যেটি প্রধান বাজার তাহাতে বহু লোকের ব্যস্ত গমনাগমন ও যানবাহনের অবিশ্রাম গতায়ত বাণিজ্য লক্ষ্যের কৃপাদৃষ্টির ইঙ্গিতই করিতেছে। অপেক্ষাকৃত সংকীর্ণ রাস্তার দুই ধারে উচ্চ 3-4 তলা ইমারত কলিকাতার বড় বাজারের সংকুচিত সংস্করণ বলিয়া মনে হয়। উৎসুক চক্ষে চারিদিকে দেখিতে দেখিতে গৌরী নিজের বর্তমান অবস্থার কথা প্রায় ভুলিয়াই গিয়াছিল। সে যে গৌরীশঙ্কর রায়, এখানে আসিবার পর হইতে এই কথাটা এক প্রকার চাপা পড়িয়া গিয়াছিল। অভিনয় করিতে করিতে অভিনেতাটির মনেও একটু আত্মবিস্মৃতি জন্মিয়াছিল। এখন সে আবার নিজের চোখ দিয়া দেখিতে দেখিতে এই নূতনত্বের রস আস্বাদন করিতে করিতে চলিল, যেন বহুদিন পর নিজের হারানো সত্তাকে ফিরিয়া পাইল। শহরের জনাকীর্ণ রাস্তায় তাহাদের মতো বেশধারী বহু ফৌজি সিপাহী ও নায়ক হাবিলদার প্রভৃতি ক্ষুদ্র সেনানী ঘুরিয়া বেড়াইতেছিল। উপরন্তু এই রাজ্যাভিষেক পর্ব উপলক্ষে জঙ্গি ইউনিফর্ম পরা একটা ফ্যাশন হইয়া দাঁড়াইয়াছিল। তাই গৌরী ও রুদ্ররূপ কাহারও বিশেষ মনোযোগ আকর্ষণ করিল না। বাজারের চৌমাথায় এক পানওয়ালির দোকানে খুশবুদার পান কিনিবার জন্য গৌরী দাঁড়াইল। দোকানের সম্মুখে বেশ ভিড় ছিল, কারণ এ দোকানের পান শুধু বিখ্যাত নয়, পানওয়ালিও রূপসী এবং নবযৌবনা। রুদ্ররূপ পান কিনিবার জন্য ভিড়ের মধ্যে ঢুকিল। বাহিরে দাঁড়াইয়া অলসভাবে এদিক ওদিক চাহিতে চাহিতে হঠাৎ গৌরীর নজর পড়িল অনতি দূরে রাস্তার অপর পারে একটা মণিহারি দোকান। দোকানটি বেশ বড়, কাঁচ ঢাকা জানালায় বিলিতি প্রথায় বহুবিধ মূল্যবান ও চিত্তাকর্ষক পণ্য সাজানো রহিয়াছে এবং প্রবেশদ্বারের মাথার উপর বড় বড় সোনালী অক্ষরে সাইনবোর্ড লেখা রহিয়াছে, প্রহ্লাদ চন্দ্র দত্ত, মণিহারি দোকান। গৌরীর একটু ধোঁকা লাগিল। প্রহ্লাদ চন্দ্র দত্ত, বাঙালি নাকি? প্রহ্লাদ নামটা বাঙালির মধ্যে খুব চলিত নয়, কিন্তু প্রহ্লাদ চন্দ্র? ভারতবর্ষের অন্য কোনো জাতি তো নামের মধ্যস্থলে চন্দ্র ব্যবহার করে না। শুধু প্রহ্লাদ দত্ত হইলে অন্য জাতি হওয়া সম্ভব ছিল। গৌরী উত্তেজিত হইয়া উঠিল। বাঙালির সন্তান এই সুদূর বিদেশে আসিয়া ব্যবসা ফাঁদিয়া বসিয়াছে।
রুদ্ররূপ সুগন্ধি মশলাদার পান আনিয়া হাতে দিতেই গৌরী জিজ্ঞাসা করিল, রুদ্ররূপ, ওই দোকানের সাইনবোর্ড দেখেছ? কোন দেশের লোক আন্দাজ করতে পারো? রুদ্ররূপ বলিল, না, পাঞ্জাবি হতে পারে। গৌরী বলিল, বোধহয় বাঙালি। এসো দেখা যাক। রাস্তা পার হইয়া উভয় দোকানে প্রবেশ করিল। দোকানের ভেতরটা বেশ সুপরিসর। গোটা 4 ডে লাইট ল্যাম্প মাথার ওপর জ্বলিতেছে। দূরে ঘরের পেছন দিকে দোকানদারের গদি। দোকানে প্রবেশ করিয়া প্রথমে গৌরী কাহাকেও দেখিতে পাইল না। তারপর দেখিল গদির বিছানার ওপর মুখোমুখি বসিয়া 2 জন লোক নিম্নস্বরে কথা কহিতেছে। তুমি না গেলে চলবে না, আমাকে এখনই ফিরতে হবে, কাল স্টেশনে হাজির থাকা চাই। না না, আমি পারবো না, আমার অনেক কাজ। এক পক্ষের অনিচ্ছা, অন্য পক্ষের সাগ্রহ উপরোধ অস্পষ্টভাবে গৌরী শুনতে পাইল। রুদ্ররূপ একবার তাহাদের দিকে চাহিয়াই চোখ ফিরাইয়া লইল। মৃদুস্বরে বলিল, পিছন ফিরে দাঁড়ান, চিনতে পারবে। 2 জনে পিছন ফিরিয়া জানালার পণ্য দেখিতে লাগিল। গৌরী জিজ্ঞাসা করিল, কে ওরা? একজন ছিনতের স্টেশন মাস্টার স্বরূপ দাস, অন্যটি বোধহয় দোকানদার। চলুন, এখানে থেকে আর কাজ নেই, একটু দাঁড়াও। মিনিট 5 পরে স্টেশন মাস্টার অস্পষ্টভাবে বকিতে বকিতে চলিয়া গেল। তাহার কয়েকটা অসংলগ্ন কথা গৌরীর কানে পৌঁছাইল। এই রাত্রে শক্তিগড় যাওয়া, কাল সকালে আবার স্টেশন। শক্তিগড় শুনিয়া গৌরী কান খাড়া করিয়াছিল, কিন্তু আর কিছু শুনিতে পাইল না। এতক্ষণে দোকানদারের হুঁশ হইল যে 2 জন গ্রাহক দোকানে আসিয়াছে। সে উঠিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, ক্যা চাহিয়ে বাবু সাহেব? পশ্চিমী ধরনের কাপড় ছিটের চুড়িদার পাঞ্জাবি পরা দোকানদারকে দেখিয়া বা তাহার কথা শুনিয়া কাহার সাধ্য আন্দাজ করে যে সে পুরোপুরি খোট্টা নয়? গৌরী তাহার সম্মুখীন হইল। তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বাংলা ভাষায় বলিল, তুমি বাঙালি? লোকটি প্রথমে একটু ভ্যাবাচাকা খাইয়া গেল, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে গৌরীর মুখের দিকে চাহিয়াই সভয়ে 2 পা পিছাইয়া গিয়া আভূমি অবনত হইয়া অভিবাদন করিল। চক্ষু বিস্ফোরিত করিয়া 2 বার ঢোক গিলিয়া বলিল, হ্যাঁ, আমি বাঙালি। মহারাজ, আপনি আপনি চুপ। গৌরী ঠোঁটের উপর আঙুল রাখিল। তুমি কতদিন এখানে আছো? হাত জোড় করিয়া প্রহ্লাদ বলিল, আগে প্রায় 15 বছর এখানেই বসবাস করছি। গৌরী জিজ্ঞাসা করিল, তুমি কায়স্থ? বাড়ি কোন জেলায়? প্রহ্লাদ বলিল, আগে কায়স্থ, বাড়ি বীরভূম জেলায়, কিন্তু 15 বছর দেশের মুখ দেখিনি। মাঝে মাঝে বড় যেতে ইচ্ছে করে, কিন্তু কারবার ফেলে যেতে পারি না। দেশে তোমার আত্মীয় স্বজন কেউ নেই? আগে না, দূর সম্পর্কের খুড়ো জ্যাঠা যারা ছিল তারা বোধহয় এতদিনে মরে হেজে গেছে। আমি এদেশেই বিবাহতি করেছি। বাংলাদেশের কায়স্থ সন্তান ছিন্দে আসিয়া কিভাবে বিবাহতি করিয়া ফেলিল গৌরী ঠিক বুঝিল না, কিন্তু প্রহ্লাদ লোকটিকে তাহার মনে মনে বেশ পছন্দ হইল। সে যে অত্যন্ত চতুর লোক এই সামান্য কথাবার্তাতেই তাহা সে বুঝিতে পারিয়াছিল। গৌরী বলিল, বেশ বেশ, খুব খুশি হলাম। আমাকে যখন চিনতে পেরেছ তখন বলি, আমি অপ্রকাশ্যভাবে নগর পরিদর্শন করতে বেরিয়েছি। এ কথা জানাজানি হয় আমার ইচ্ছা নয়। তুমি হুঁশিয়ার লোক, তোমাকে বেশি বলবার দরকার নেই। এবার তোমার দোকানে উপহার দেবার মতো ভালো জিনিস কি আছে দেখাও। যে আজ্ঞে মহাশয়। প্রহ্লাদ ভালো মানুষের মতো একটু বিনীত হাস্য করিয়া বলিল, আপনি এত সুন্দর বাংলা বলেন যে আশ্চর্য হতে হয়। বাঙালি ছাড়া এরকম বাংলা বলতে আমি আর কাউকে শুনিনি। তাহার মুখের উপর দৃষ্টি স্থাপিত করিয়া গৌরী বলিল, তাই নাকি? তবে কি তোমার মনে হয় আমি বাঙালি? না না, সে কি কথা মহারাজ, আমি বলছিলাম আমি অনেকদিন বাংলাদেশে ছিলাম, তাই ভালো বাংলা বলতে পারি, বুঝলে? প্রহ্লাদ তাড়াতাড়ি সম্মতি জ্ঞাপক ঘাড় নাড়িল। তারপর স্বয়ং অগ্রগামী হইয়া দোকানের বহুবিধ শৌখিন ও মহার্ঘ পণ্য সম্ভার দেখাইতে লাগিল। গজদন্ত ও সোনারূপার কারুশিল্পের জন্য ছিন্দ প্রসিদ্ধ। অধিকন্তু অন্যান্য দেশ বিদেশের বাহারের শিল্প আছে। গৌরী পছন্দ করিয়া কয়েকটা জিনিস কিনিল। কিনিবার প্রয়োজন ছিল বলিয়া নয়, স্বদেশবাসী দোকানদারের প্রতি মমতাবশত প্রায় 500-700 টাকার জিনিস খরিদ হইয়া গেল।
গৌরী মনে মনে স্থির করিল খেলনাগুলি সে চম্পাকে উপহার দিবে। একটি বৈদ্যুতিক টর্চ গৌরীর ভারী পছন্দ হইল। হাতির দাঁতের একটা ভুট্টা, প্রায় 9 ইঞ্চি লম্বা, তাহার ভেতরটা ফাঁপা, সেল পুরিবার ব্যবস্থা আছে। সম্মুখে কাচ বসানো, ভুট্টার গায়ে একটিমাত্র লাল দানা আছে, সেটা টিপিলেই বিদ্যুৎ বাতি জ্বলিয়া ওঠে। টর্চটি হাতে লইয়া গৌরী বলিল, এটা আমি সঙ্গে নিলাম, বাকিগুলো প্রাসাদে পাঠিয়ে দিও, কাল দাম পাবে। আহ্লাদিত প্রহ্লাদ করজোড়ে বলিল, জো হুকুম। দোকান হইতে বাহির হইয়া দুজনে নীরবে দক্ষিণ মুখে চলিল। এই পথে রিজু রেখায় গিয়া কিস্তার পুলের ওপর দিয়া ঝড়োয়ায় পৌঁছাইয়াছে। ক্রমে দোকানপাট শেষ হইয়া পথ জনবিরল হইতে আরম্ভ করিল। দুই পাশে আর ঘন সন্নিবিষ্ট বাড়ি নাই, মাঝে মাঝে তরুবিথি। তরুবিথির পশ্চাতে কশ্চিৎ 2-1খানা বড় বড় বাড়ি, অধিকাংশই ফাঁকা মাঠ। ঝিন্দের পথে আলোকের ব্যবস্থা ভালো নয়, বিদ্যুৎ এখনো সেখানে প্রবেশ করে নাই। দূরে দূরে এক একটা কেরোসিন ল্যাম্পের স্তম্ভ, তাহা হইতে যে ক্ষীণ আলো বিকীর্ণ হইতেছে, পথ চলার পক্ষে তাহা যথেষ্ট নয়। নবকৃত টর্চটা মাঝে মাঝে জ্বালিয়া গৌরী চলিতে লাগিল। মাইলখানেক পথ এইভাবে চলিবার পর একটা প্রকাণ্ড কম্পাউন্ডের লোহার রেলিং রাস্তার ধার দিয়া বহুদূর পর্যন্ত গিয়াছে দেখিয়া গৌরী টর্চের আলো ফেলিয়া ভেতরটা দেখিবার চেষ্টা করিল। বিশেষ কিছু দেখা গেল না, কেবল একটা অন্ধকার দর্শন বাড়ির আকার স্পষ্টভাবে চোখে পড়িল। রুদ্ররূপ বলিল, এটা উদিতের বাগান বাড়ি। আরো কিছু দূর যাইবার পর বাগান বাড়ির উঁচু পাথরের সিং দরজা চোখে পড়িল। তাহারা সিং দরজার প্রায় সম্মুখীন হইয়াছে, এমন সময় দ্রুত অশ্বক্ষুরধ্বনির সঙ্গে সঙ্গে একটা ফিটন গাড়ি কম্পাউন্ডের ভেতর হইতে বাহির হইয়া আসিল। রাস্তায় পড়িয়াই গাড়ি দ্রুত বেগে উত্তর দিকে মোড় লইল। গৌরী ও রুদ্ররূপ লাফাইয়া সরিয়া না গেলে গাড়িখানা তাহাদের ঘাড়ের ওপর আসিয়া পড়িত। গৌরী গাড়ির পথ হইতে সরিয়া গিয়াই গাড়ির ওপর টর্চের আলো ফেলিল। নিমেষের জন্য একটা পরিচিত মুখ সেই আলোতে দেখা গেল, তারপর জুড়ি ঘোড়ার গাড়ির তীরবেগে অন্ধকার পথে অদৃশ্য হইয়া গেল। গৌরী পিছন ফিরিয়া ক্রমশ ক্ষীয়মান চক্রধ্বনির দিকে দৃষ্টি প্রেরণ করিয়া কহিল, স্টেশন মাস্টার স্বরূপ দাস, শক্তিগড়ে যাওয়ার জন্য ভারী তাড়া দেখছি। একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল, গাড়িখানা উদিতের না? রুদ্ররূপ বলিল, হ্যাঁ, এখানেই উদিত সিং এর রাস্তা বল। গৌরী কতকটা নিজ মনেই বলিল, উদিতকে কি খবর দিতে গেল কে জানে, জরুরি খবর নিশ্চয়ই। একটা এলোমেলো হাওয়া বহিতেছিল। গৌরী আবার চলিতে আরম্ভ করিয়াছে, এমন সময় উদিতের ফটকের ভেতর হইতে একখণ্ড কাগজ বাতাসে ওলট পালট খাইতে খাইতে তাহার প্রায় পায়ের কাছে আসিয়া পড়িল। টর্চের আলো ফেলিয়া গৌরী দেখিল একটা টেলিগ্রাম। কৌতূহল বশে তুলিয়া লইয়া পড়িল, তাহাতে লেখা রহিয়াছে, স্বরূপ দাস, স্টেশন মাস্টার, ঝিন্দ। সন্ধান পাইয়াছি, গৌরীশঙ্কর রায়, বাঙালির জমিদার, চেহারা অবিকল, কিষণলাল। টেলিগ্রামখানা মুড়িয়া গৌরী পকেটে রাখিল। একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, জানতে পেরেছে তাহলে, এই জন্যেই এত তাড়া। পথে আর বিশেষ কোনো কথা হইল না। রুদ্ররূপ 2-একটা প্রশ্ন করিল বটে, কিন্তু গৌরী নিজের চিন্তায় নিমগ্ন হইয়া রহিল, উত্তর দিল না। একসময় বলিল, প্রহ্লাদও তাহলে ওদের দলে? 3 পরিচ্ছেদ। নতস্থ। পুল পার হইয়া ছড়োয়ায় পদার্পণ করিবা মাত্র পুলের একটা গম্বুজের পাশ হইতে একজন লোক বাহির হইয়া আসিল। চাপা গলায় জিজ্ঞাসা করিল, কে যায়? পথে তখন অন্য জনমানব নাই। সিপাহী বেশি লোকটাকে ভালো ঠাউর করা গেল না। গৌরী প্রশ্ন করিল, তুমি কে? বিজয়লাল? বিজয়লাল বলিল, হ্যাঁ হুজুর, আপনার সঙ্গে কে? রুদ্ররূপ। ভালো, আমার সঙ্গে আসুন। বিজয়লাল আগে আগে চলিল। গৌরী ও রুদ্ররূপ তাহার অনুসরণ করিল। পুলের এলাকা পার হইয়া বড় সড়ক ছাড়িয়া বিজয়লাল বাদিকের একটা সরু রাস্তা ধরিল। রাস্তায় আলো নাই, পাশের বাড়িগুলিও অন্ধকার। সুতরাং কোথায় যাইতেছে গৌরী তাহা বুঝিতে পারিল না, কিন্তু কিস্তার জল যে বেশি দূরে নয় তাহা মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার স্পর্শে অনুভব করিতে লাগিল। এইভাবে প্রায় 10 মিনিট চলিবার পর বিজয়লাল একটা ছোট্ট ফটকের সম্মুখে থামিল। ফটক খুলিয়া বলিল, আসুন।
ফটকের মাথায় স্তম্ভের ওপর স্বল্পালোক বাতি জ্বলিতেছিল। গৌরী দেখিল স্থানটা কোনো বড় বাড়ির খিড়কির বাগান। বাগান নেহাত ছোট নয়, বড় বড় ফলের গাছ দিয়ে ঢাকা। স্থানে স্থানে বসিবার জন্য তরুমূলে গোলাকৃতির চাতাল তৈরি করা আছে। গৌরীর মনে ঈষৎ বিস্ময় জড়িত প্রশ্ন জাগিল, কার বাড়ি? এ তো ঝড়োয়ার রাজবাড়ি নয়। প্রশ্নটা মনে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে গৌরীর চমক ভাঙিল। মনের প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা এতক্ষণে তাহার সজাগ মনের কাছে মুখোমুখি ধরা পড়িয়া গেল। কৃষ্ণার নিমন্ত্রণের গূঢ়ার্থ বেশ সুস্পষ্ট হইয়া উঠিল। এই জন্য কৃষ্ণা ডাকিয়াছে। কিন্তু সে তো বহু পূর্বে তাহা মনে মনে বুঝিয়াছিল। কিন্তু সে আসিল কেন? কি প্রতিজ্ঞা সে করিয়াছিল? এখনো ফিরিবার সময় আছে। কাহাকেও কোনো কৈফিয়ত না দিয়া শটান ফিরিয়া যাইতে পারে। বিজয়লাল রুদ্ররূপ বিস্মিত হইবে, কিন্তু তাহাতে কি? সে তো নিজের কাছে খাঁটি থাকবে। তবে কি ফিরিয়াই যাইবে? কিন্তু কস্তুরীবাইকে আরেকবার দেখিবার লোভ তাহার মনকে কিরূপ দুর্বল করিয়া ফেলিয়াছে তাহা বুঝিতে পারিয়া সে ভয়ে শিহরিয়া উঠিল। না না, সে ফিরিয়াই যাইবে। কিন্তু এ তো ঝড়োয়ার রাজপ্রাসাদ নয়। তবে কেন বিজয়লাল এখানে আসিয়া থামিল? কৃষ্ণা কি তবে অন্য কোনো প্রয়োজনে তাহাকে ডাকিয়াছে? মনে মনে এইরূপ দড়ি টানাটানি চলিতেছে, এমন সময় কৃষ্ণার মৃদু কণ্ঠস্বর শোনা গেল, আসুন মহারাজ। আর দ্বিধা করিবার পথ রহিল না। সংকুচিত পদে গৌরী ফটকের ভেতর প্রবেশ করিল। কৃষ্ণ বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিল, বলিল, মহারাজের জয় হোক। বিধি আজ অনুকূল, তাই গরিবের ঘরে মহারাজের পদার্পণ হল। গৌরী গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া বলিল, কৃষ্ণা, আমায় ডেকে পাঠিয়েছ কেন? কৃষ্ণা হাসিয়া বলিল, তা তো চিঠিতেই জানিয়েছিলাম মহারাজ। প্রায়শ্চিত্ত করতে চাই। গৌরী মাথা নাড়িয়া বলিল, না, সত্যি কি দরকার বলো। কৃষ্ণা আবার হাসিল, বলিল, বুঝতে পারেননি? আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। তারপর বিজয়লালের দিকে ফিরিয়া কহিল, আপনারা দুজনে ততক্ষণ আমার বাগানে বসে আলাপ করুন। আমি মহারাজকে নিয়ে এক জায়গায় যাব। রুদ্ররূপের মুখে ঈষৎ উৎকণ্ঠার চিহ্ন দেখিয়া কহিল, ভয় নেই, 1 ঘণ্টার মধ্যেই আমি মহারাজকে ফিরিয়ে এনে আপনার হেফাজতে দিয়ে যাব। মহারাজ, আমার সঙ্গে চলুন। কৃষ্ণা ফটকের বাহির হইল। প্রবল চুম্বকের আকর্ষণে লোহা যেমন সকল বন্ধন ছিঁড়িয়া তাহার অভিগামী হয়, গৌরীও তেমনি তাহার অনুবর্তী হইল। ফটক হইতে বাহির হইয়া কৃষ্ণা সম্মুখ দিকে চলিল। অল্পক্ষণ একটা সংকীর্ণ গলি দিয়া যাইবার পর গৌরী দেখিল তাহারা তিস্তার তীরে পৌঁছাইয়াছে। সম্মুখেই ছোট্ট একটা পাথর বাঁধানো ঘাট, ঘাটে একটা ডিঙি বাঁধা, মাঝি মাল্লা কেহ কোথাও নাই। কৃষ্ণা সন্তর্পণে ক্ষুদ্র ডিঙিতে উঠিয়া গোলইয়ে বসিল। পাতলা লঘু 2খানি দাঁড় হাতে লইয়া বলিল, এবার আপনি আসুন, ওইদিকে বসুন। গৌরী ডিঙিতে উঠিয়া বলিল, দাঁড় আমায় দাও। কৃষ্ণা মুখ টিপিয়া হাসিল, কোথায় যেতে হবে আপনি তো জানেন না, আপনি দাঁড় নিয়ে কি করবেন? বলিয়া দাঁড় জলে ডুবাইল। গৌরী নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। কৃষ্ণার দাঁড়ের আঘাতে ডিঙি পূর্ব মুখে চলিতে আরম্ভ করিল। কিয়ৎকাল নীরবে কাটিবার পর কৃষ্ণা জিজ্ঞাসা করিল, চুপ করে বসে কি ভাবছেন? কিস্তার জলের দিকে তাকাইয়া গৌরী বলিল, কিছু না। দাঁড় টানিতে টানিতে কৃষ্ণা বলিল, সেদিন আপনি আমাকে যেরকম শাসিয়েছিলেন তাতে বুঝেছিলাম যে সখীকে দেখে আপনার আশা মেটেনি, তাই আজ সেদিনের পাপের প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা করেছি। খুশি হয়েছেন তো? গৌরী চুপ করিয়া রহিল। তারপর ভারী গলায় জিজ্ঞাসা করিল, তিনি জানেন? কৃষ্ণা মনে মনে হাসিল, বলিল, জানেন। ও পক্ষেই যে আগ্রহ ও অধীরতা বেশি তাহা প্রকাশ করিল না। গৌরীর বুকের ভেতরটা টলমল নৌকার মতো একবার দুলিয়া উঠিল। 2 হাতে নৌকার দুদিকের কানা চাপিয়া ধরিয়া সে বসিয়া রহিল। রাজবাটির প্রশস্ত ঘাটের পাশ দিয়া এক শ্রেণীর সংকীর্ণ সোপান উঠিয়া গিয়াছে। কৃষ্ণা সেইখানে নৌকা ভিড়াইল। গৌরী ঊর্ধ্বে চাহিয়া দেখিল রাজপুরী অন্ধকার নিঝুম, কেবল দ্বিতলের একটা জানালা হইতে দীপালোক নির্গত হইতেছে।
সিঁড়ি দিয়া উপরে উঠিতে উঠিতে কৃষ্ণা নিম্ন স্বরে বলিল, এটি আমার নিজস্ব সিঁড়ি, একেবারে সখীর খাস মহলে গিয়ে উঠেছে। সোপান শীর্ষে একটা মজবুত কাঠের দরজা। কৃষ্ণা আঁচল হইতে চাবি লইয়া দ্বার খুলিল। কবাট উন্মুক্ত করিয়া একপাশে দাঁড়াইয়া অঞ্জলিবদ্ধ হস্তে বলিল, স্বাগত। ভেতরে একটি অলিন্দ অন্ধকার। কৃষ্ণা গৌরীর দিকে হাত বাড়াইয়া দিল, আসুন আমার হাত ধরে। অলিন্দ পার হইয়া একটা নাতি বৃহৎ ঘর, মেঝায় গালিচা পাতা। গালিচার উপর এক স্থানে পুরো গদির উপর মখমলের জাজিম, তাহার উপর মোটা মোটা মখমলের জরিদার তাকিয়া, আতর দান, গোলাপ পাশ ইত্যাদি ইতস্তত ছড়ানো। একটি সোনার আলবোলার শীর্ষে সুগন্ধ তামাকের ধূম ধীরে ধীরে পাকাইয়া পাকাইয়া উঠিতেছে। মাথার উপর দুইটি মোমবাতির ঝাড় স্নিগ্ধ আলো বিকীর্ণ করিতেছে। এই ঘরের আলোই গৌরী খাট হইতে দেখিতে পাইয়াছিল। আলোকিত ঘরে প্রবেশ করিয়াই গৌরীর হৃৎপিণ্ড একবার থক থক করিয়া উঠিল। গলার পেশিগুলো কণ্ঠ আটিয়া ধরিল। সে কৃপ দৃষ্টিতে ঘরের চারিদিকে চাহিল। ঘরে কেহ নাই। আপনি ততক্ষণ বসে তামাকু খান, আমি এখনই আসছি বলিয়া গৌরীকে বসাইয়া হাসি মুখে কৃষ্ণা প্রস্থান করিল। দুইখানা ঘরের পরেই কস্তুরীর শয়নকক্ষ। ঘর প্রায় অন্ধকার, কেবল এক কোণে একটা বাতি জ্বলিতেছে। কৃষ্ণা ঘরে প্রবেশ করিয়া চারিদিকে চাহিল। তারপর শয্যার দিকে নজর পড়িতেই দ্রুতপদে পালঙ্কের পাশে গিয়া বলিল, এ কি কস্তুরী, শুয়েছে? লাল চেলির পট্টবস্তে আপাদমস্তক আবৃত করিয়া বালিশে মুখ গুজিয়া কস্তুরী শুইয়া আছে। শুভ্র বালিশের ওপর তাহার মুক্তা খচিত কবরীর কিয়দংশ দেখা যাইতেছে। কৃষ্ণার সাড়া পাইয়া সে আরো গুটাইয়া শুইল। বালিশের ভিতর হইতে মৃদু রুদ্ধস্বরে বলিল, না কৃষ্ণা, আমি পারব না, তুই যা। কৃষ্ণা শয্যার পাশে বসিয়া বলিল, সে কি হয় সখী, অতিথিকে ডেকে এনে এখন না বললে চলবে কি? ওঠো। কস্তুরী মাথা নাড়িয়া বলিল, না না কৃষ্ণা, আমার ভারী লজ্জা করছে। কৃষ্ণা বলিল, তা করুক, প্রথম প্রথম অমন একটু করে, চোখাচোখি হলেই সেরে যাবে। না, আমি পারবো না কৃষ্ণা, ছি, যদি বেহায়া মনে করেন। কৃষ্ণা এবার রাগিল, বলিল, তবে দেখা করার জন্য পাগল হয়ে উঠেছিলে কেন? আর আমাকেই বা পাগল করে তুলেছিলে কেন? মহামান্য অতিথিকে নিমন্ত্রণ করে নিয়ে এসে দেখা না করে ফিরিয়ে দেবে, তাতে কিছু মনে করবেন না? কস্তুরী কাতর স্বরে বলিল, তুই রাগ করিস না কৃষ্ণা, আমি যে পারছি না, দেখ আমার হাত পা কাঁপছে। বলিয়া কৃষ্ণার হাত লইয়া নিজের বুকের উপর রাখিল। কৃষ্ণা তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল, সখী, বুক কাঁপছে বলে ভয় করলে চলবে না। আজ প্রিয়তম তোমার ঘরে এসেছেন, আজ তো রোমে রোমে হরখিলা লাগবেই। আজ কি লজ্জা করে বিছানায় শুয়ে থাকতে আছে? ওঠো ওঠো। নযুক্তং অকৃত সৎকারং অতিথি বিশেষং উজ্জিতা সচ্ছন্দত গমনম থুরি শয়নম বলিয়া হাসিতে হাসিতে তাহার হাত ধরিয়া টানিয়া তুলিল। কস্তুরী কৃষ্ণার কাঁধে মাথা রাখিয়া চুপি চুপি বলিল, সেদিন আচমকা দেখা হয়েছিল, কিন্তু আজ এমনভাবে সেজে গুজে তার কাছে যেতে বড্ড লজ্জা করবে যে কৃষ্ণা। কৃষ্ণা বলিল, বেশ, আজ তোমার লজ্জাই দেবতাকে ভোগ দিও, তাতেও ঠাকুর খুশি হবেন। আর দেরি করো না, তিনি এতক্ষণ একলাটি বসে আছেন। কস্তুরী উঠিয়া দাঁড়াইল। আচ্ছা, কিন্তু তুই থাকবি তো? থাকবো, যতক্ষণ তোমাদের বিয়ে না হচ্ছে ততক্ষণ তোমার সঙ্গ ছাড়ছি না। আচ্ছা, তুই তবে এগিয়ে যা, আমি যাচ্ছি। দেখো আবার শুয়ে পড়ো না কিন্তু, আর বরের জন্য নিজের হাতে করে পান নিয়ে এসো। বলিয়া কৃষ্ণা প্রস্থান করিল। তাকিয়ায় ঠেস দিয়া গৌরী ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়াছিল। কৃষ্ণা ফিরিয়া আসিতেই সে উঠিয়া দাঁড়াইল। ঈষৎ রুক্ষ স্বরে বলিল, কৃষ্ণা, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। অবাক হইয়া কৃষ্ণা তাহার মুখের পানে তাকাইল। সে কি মহারাজ, আপনি কি রাগ করলেন? না না কৃষ্ণা, তুমি আমার কথা বুঝবে না, শিগগিরই আমাকে এখান থেকে নিয়ে চলো। কিন্তু সখী যে এলেন বলে। তিনি আসবার আগেই আমি যেতে চাই, চলো। বলিয়া সে কৃষ্ণার হাত ধরিল। কিন্তু আমি যে কিছুই বুঝবে না, তোমরা কেউ বুঝবে না,
হয়তো কোনোদিন, কিন্তু এখন সে থাক, চলো। কৃষ্ণাকে সে একরকম জোর করিয়াই দ্বারের দিকে টানিয়া লইয়া চলিল। অলিন্দের সম্মুখে পৌঁছাইয়া সে একবার ফিরিয়া চাহিল। তাহার গতি শিথিল হইয়া গেল, বুকের ভেতর রক্ত তোলপাড় করিয়া উঠিল। ঘরের অপর প্রান্তে দ্বারের সম্মুখে কস্তুরী আসিয়া দাঁড়াইয়াছে। তাহার হাতে পানের কলঙ্ক, পরিধানে রক্তের মতো রাঙা চেলি, চোখে ঈষৎ বিস্ময়ের স্থির দৃষ্টি। গলার মধ্যে একটা অস্ফুট শব্দ করিয়া গৌরী মুখ ফিরাইয়া লইল। তারপর অন্ধের মতো সেই অলিন্দের ভেতর দিয়া কৃষ্ণাকে টানিয়া লইয়া চলিল। কৃষ্ণার হাত যে তাহার বজ্রমুষ্টিতে বাধা আছে তাহা সে ভুলিয়া গিয়াছিল। ধনঞ্জয়ের একটু ঢুল আসিয়াছিল। গৌরী ও রুদ্ররূপ প্রবেশ করিতেই তিনি ঘড়ির দিকে একবার তাকাইয়া উঠিয়া দাঁড়াইলেন। গৌরী কোনো কথা না বলিয়া আয়নার সম্মুখে গিয়া দাঁড়াইল। মাথা হইতে পাগড়িটা খুলিয়া ফেলিয়া দিয়া গলার বোতাম খুলিতে লাগিল। ধনঞ্জয় তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাহার দিকে তাকাইয়া রহিল। তারপর শুধু বলিলেন, গৌরী কষায়িত চক্ষে একবার তাহার পানে চাহিল, যেন আর একটি কথা বলিলেই সে বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িবে। ধনঞ্জয় কিন্তু তাহাকে কিছু বলিলেন না। রুদ্ররূপের দিকে ফিরিয়া তন্দ্রালস ভারী গলায় বলিলেন, রুদ্ররূপ, আজ তুমি পাহারায় থাকো, আমি চললাম, বলিয়া রাজাকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। ধনঞ্জয় চলিয়া গেলে গৌরী সহসা রুদ্ররূপের দিকে ফিরিয়া বলিল, রুদ্ররূপ, আজ আমাকে পাহারা দেবার দরকার নেই, তুমি যাও। শুধু আজকের রাত্রিটাই আমাকে একলা থাকতে দাও, দোহাই তোমাদের। গৌরীর কণ্ঠস্বরে একটা উগ্র বেদনা ছিল, যা ক্ষণকালের জন্য রুদ্ররূপকে বিমূঢ় করিয়া দিল। কিন্তু পরক্ষণেই সে সসম্ভ্রমে স্যালুট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। চতুর্দশ পরিচ্ছেদ। পত্রাদি। বাতি নিবাইয়া গৌরী শয্যায় শয়ন করিল। অন্ধকারের মধ্যে চোখ মেলিয়া চাহিয়া রহিল। পরিষ্কারভাবে চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না। মস্তিষ্কের মধ্যে দুই বিরুদ্ধ শক্তির প্রচণ্ড সংগ্রাম চলিতেছিল। শরীর মনের সমস্ত অনুপরমাণু যেন দুই বিপক্ষ দলে সংঘবদ্ধ হইয়া পরস্পরকে হানাহানি করিয়া ক্ষতবিক্ষত করিয়া তুলিয়াছিল। বুক জোড়া এই অশান্ত অন্ধ সংগ্রাম সে কেবল একটিমাত্র দুষ্প্রাপ্য নারীকে কেন্দ্র করিয়া, তাহা ভাবিয়া গৌরীর কণ্ঠ হইতে একটা চাপা বেদনাবিদ্ধ শব্দ বাহির হইল। কস্তুরী আজ বাসর সজ্জায় সাজিয়া নববধূর মতো দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল, আর সে তাহাকে না দেখিয়াই মুখ ফিরাইয়া চলিয়া আসিয়াছে। কর্তব্য বুদ্ধির সমস্ত সান্ত্বনা ছাপাইয়া এই দুঃসহ মনোপীড়াই তাহার হৃদয়কে পিষিয়া রক্তাক্ত করিয়া তুলিতেছিল। সে ভাবিতে লাগিল, পালাইয়া যাই, চুপি চুপি কাহাকেও কিছু না বলিয়া নিজের দেশে, নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়া যাই। সেখানে দাদা আছে, বৌদিদি আছে, ভুলিতে পারিব না? এই মায়াপুরীর মোহময় ইন্দ্রজাল হইতে মুক্তি পাইব না? না পাই, তবু তো প্রলোভন হইতে দূরে থাকিব। পরস্ত্রীলুব্ধ মিথ্যাচারীর জীবনযাপন করিতে হইবে না। কিন্তু পালাইবার উপায় নাই। তাহার হাতে পায়ে শিকল বাঁধা। সে তো ঝিন্দের রাজা নয়, ঝিন্দের বন্দী। আরব্ধ কাজ শেষ না করিয়া একটা রাজ্যের শান্তি শৃঙ্খলা ওলট পালট করিয়া দিয়া সে পালাইবে কোন মুখে? নিজের দুঃখ তাহার যত মর্মভেদী হোক, একটা রাজ্যকে বিপ্লবের কোলে তুলিয়া দিয়া ভীরুর মতো পলাইবার অধিকার তাহার নাই। পলাইলে শুধু সে নয়, সমস্ত বাঙালি জাতির মুখে কালি লেপিয়া দেওয়া হইবে। না, তাহাকে থাকিতেই হইবে। যদি কখনো শঙ্কর সিংকে উদ্ধার করিতে পারে, তবে তাহার হাতে কস্তুরীকে তুলিয়া দিয়া মুখে হাসি টানিয়া আনিয়া বিদায় লইতে পারিবে, তার আগে নয়। সমস্ত রাত্রি গৌরী ঘুমাইতে পারিল না। মোহাচ্ছন্ন অবস্থার ভেতর দিয়া ঘণ্টার পর ঘণ্টা নহবতখানার বাজনা শুনিয়া গেল। ভোরের দিকে একটু নিদ্রা আসিল বটে, কিন্তু নিদ্রার মধ্যে তাহার মন অশান্ত সমুদ্রের মতো পাষাণ প্রতিবন্ধকে বারবার আছাড়িয়া পড়িয়া নিজেকে শতধা চূর্ণ করিয়া ফেলিতে লাগিল। বেলা ৮টার সময় বজ্রপানি আসিয়াছেন শুনিয়া সে জবা ফুলের মতো আরক্ত চোখ মেলিয়া শয্যায় উঠিয়া বসিল। চম্পা সংবাদ দিতে আসিতেছিল। তাহাকে জিজ্ঞাসা করিল, কে চান তিনি? চম্পা গৌরীর মুখের চেহারা দেখিয়া সংকুচিতভাবে দাঁড়াইয়াছিল
গিন্নিপনা করিবার সাহস তাহার আর হইল না। সে মাথা নাড়িয়া বলিল, জানি না। গৌরী বোধ করি বজ্রপাণিকে বিদায় করিয়া দিবার কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহার পূর্বে তিনি নিজেই কক্ষে প্রবেশ করিলেন। গৌরীর মুখের দিকে একবার চাহিয়া বলিয়া উঠিলেন, একি, আপনার চেহারা এত খারাপ দেখাচ্ছে কেন? শরীর কি অসুস্থ? চম্পা, ডাক্তার গঙ্গানাথকে খবর পাঠাও। চম্পা গমনোদ্যত হইলে গৌরী বলিল, না না, ডাক্তার চাই না, আমি বেশ ভালোই আছি। আপনি কি জরুরি কিছু বলতে চান? বজ্রপাণি একটু ইতস্তত করিয়া বলিলেন, হ্যাঁ, কিন্তু আপনার শরীর যদি। গৌরী শয্যা ত্যাগ করিয়া বলিল, আপনি ও ঘরে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি হাত মুখ ধুয়েই যাচ্ছি। চম্পা, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত তৈরি করে আনতে পারো? চম্পা একবার মাথা ঝুঁকাইয়া দ্রুতপদে প্রস্থান করিল। আধ ঘন্টা পরে কনকনে ঠান্ডা জলে স্নান করিয়া অনেকটা প্রকৃতিস্থ হইয়া গৌরী ভোজন কক্ষে প্রবেশ করিল। প্রাতরাশ টেবিলে সজ্জিত ছিল, কিন্তু সে তাহা স্পর্শ করিল না। চম্পা থালার ওপর শরবতের পাত্র লইয়া দাঁড়াইয়াছিল, বাদাম, মিশ্রি ও গোলমরিচ দিয়া প্রকৃত উৎকৃষ্ট ঠান্ডাই। সহাস্য মুখে এক চুমুক পান করিয়া গৌরী বলিল, আহ চম্পা, তোমার জন্যই ঝিন্দের রাজাগিরি কোনো মতে বরদাস্ত করছি। তুমি যেদিন বিয়ে করে বরের ঘরে চলে যাবে, আমিও সেদিন ঝিন্দ ছেড়ে বিরাগী হয়ে যাব। চম্পার মুখে আনন্দ উদ্ভাসিত হইয়া উঠিল। সে বলিল, রাজবাড়ি ছেড়ে আমি এক পাও নড়ব না। আপনি যদি তাড়িয়ে দেন তবুও না। শরবতের পাত্রে আরেক চুমুক দিয়া গৌরী বলিল, তোমাকে রাজবাড়ি থেকে তাড়াতে পারি এত সাহস আমার নেই। বরঞ্চ তুমি আমাকে তাড়াতে পারো বটে, তুমি চলে গেলেই আমাকেও চলে যেতে হবে। কিন্তু তুমি যাতে না যাও তার ব্যবস্থা আমায় করতে হবে। দেওয়ানজি, চম্পার বিয়ের আর কোনো কথা উঠেছে? বজ্রপাণি অদূরে কৌচে বসিয়াছিলেন, বলিলেন, হ্যাঁ, ত্রিবিক্রম তো অনেকদিন থেকেই চেষ্টা করছেন। তাকে চেষ্টা করতে বারণ করে দেবেন। চম্পার বিয়ের ব্যবস্থা আমি করব। কি বলো চম্পা? চম্পা কিছুই বলিল না। বিবাহের ব্যবস্থা বাবাই করুন আর রাজাই করুন, বিবাহ জিনিসটাতেই তাহার আপত্তি। সে ক্ষীণভাবে হাসিবার চেষ্টা করিল, কিন্তু হাসি ভালো ফুটিল না। রুদ্ররূপ দ্বারের কাছে দাঁড়াইয়াছিল, তাহাকে লক্ষ্য করিয়া গৌরী বলিল, আর রুদ্ররূপেরও একটা বিয়ে দিতে হবে। আমার আশেপাশে যারা থাকে তাদের আমি সুখী দেখতে চাই। গৌরীর ঠোঁটের ওপর দিয়া ক্ষণকালের জন্য ব্যথাবিদ্ধ একটা হাসি যে খেলিয়া গেল, তাহা কাহারও চোখে পড়িল না। কিন্তু গৌরীর কথার ইঙ্গিত রুদ্ররূপের কানে পৌঁছিল। তাহার মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিল। সে ফৌজি কায়দায় শূন্যের দিকে তাকাইয়া শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। এই সময় সর্দার ধনঞ্জয় প্রবেশ করিয়া রাজাকে অভিবাদন করিলেন। গৌরী নিঃশেষিত শরবতের পাত্র চম্পাকে ফেরত দিয়া মুখ মুছিয়া বলিল, এবার কাজের কথায় আসা যাক। দেওয়ানজি, আরম্ভ করুন। বজ্রপাণি তাদের কাজের কথা ব্যক্ত করিলেন। রাজবংশের রেওয়াজ এই যে, যুবরাজের তিলক সম্পন্ন হইয়া যাওয়ার পর ভাবি যুবরাজ পত্নীকে বংশের সাবেক অলঙ্কারাদি উপঢৌকন পাঠানো হয়। এই সকল অলঙ্কার পরিয়া কন্যার বিবাহ হয়। এই প্রথা বহুদিন যাবৎ চলিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে নানা কারণে এই অনুষ্ঠান সম্পন্ন হয় নাই। শঙ্কর সিংকে ফিরিয়া পাওয়া যাইবে এই আশাতেই এতদিন বিলম্ব করা হইয়াছে, কিন্তু আর বিলম্ব করা সমীচীন নয়। অদ্যই সমস্ত উপঢৌকন ঝড়োয়ায় পাঠানো প্রয়োজন, নচেত এই ত্রুটির সূত্র ধরিয়া অনেক কথার উৎপত্তি হইতে পারে। শুনিয়া গৌরী বলিল, বেশ তো, রেওয়াজ যখন তখন করতে হবে বই কি। এর জন্যে আমার অনুমতি নেবার দরকার কি ছিল? আপনারা নিজেরাই করতে পারতেন। তা কে সব গয়নাপত্র সঙ্গে করে নিয়ে যাবে? এ বিষয়েও রেওয়াজ আছে নাকি? ধনঞ্জয় বলিলেন, চম্পা নিয়ে যাবে, অবশ্য তার সঙ্গে রক্ষী থাকবে। গৌরী বলিল, বেশ, রুদ্ররূপ চম্পার সঙ্গী হয়ে যাক। তাহলে দেওয়ানজি, আর বিলম্ব করবেন না, সওগাত পাঠাবার ব্যবস্থা করুন। বজ্রপাণি ও ধনঞ্জয় প্রস্থান করিলেন। চম্পা মহানন্দে সাজসজ্জা করিতে গেল। গৌরী মুষ্টির উপর চিবুক রাখিয়া অনেকক্ষণ শূন্যের দিকে তাকাইয়া রহিল।
তারপর মনে মনে একটা সংকল্প স্থির করিয়া সন্তর্পণে উঠিয়া গিয়া দরজার বাহিরে উকি মারিয়া দেখিল সম্মুখের বারান্দায় কেবল রুদ্ররূপ পায়চারি করিতেছে। গৌরী অঙ্গুলির ইঙ্গিতে তাহাকে ডাকিল। রুদ্ররূপ কাছে আসিলে বলিল, সর্দার কোথায়? তিনি আর দেওয়ানজি তোষাখানার দিকে গেছেন। গৌরী তখন গলা নামাইয়া বলিল, তুমি যাও, চম্পার কাছ থেকে চিঠির কাগজ আর কলম নিয়ে এসো, চুপি চুপি, বুঝলে? রুদ্ররূপ প্রস্থান করিল। সদর হইতে লেখার সরঞ্জাম না আনাইয়া চম্পার নিকট হইতে আনাইবার কারণ কি তাহাও আন্দাজ করিয়া লইল। অন্ধরের যে অংশটায় চম্পার মহল সেখানে রুদ্ররূপ পূর্বে কখনো পদার্পণ করে নাই। একজন পরিচারিকাকে জিজ্ঞাসা করিয়া সে ঠিকানা জানিয়া লইল। দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া দেখিল দ্বার ভেতর হইতে বন্ধ। একটু ইতস্তত করিয়া দরজায় টোকা মারিল, তারপর ভাঙা গলায় ডাকিল, চম্পা দেই। কবাট খুলিয়া একজন দাসী মুখ বাড়াইল। রুদ্ররূপকে দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, কাকে দরকার সর্দারজি? চম্পা দেই আছেন? আছেন, ঝড়োয় যেতে হবে তাই তিনি সাজগোজ করছেন। রুদ্ররূপ বড় বিপদে পড়িল। চম্পাকে সে মনে মনে ভারী ভয় করে। এ সময় তাহাকে ডাকিলে সে যে চটিয়া যাইবে তাহাতে সন্দেহ নাই। কিন্তু এদিকে রাজার হুকুম। সাহসে ভর করিয়া সে বলিল, তার সঙ্গে জরুরি দরকার আছে, তাকে খবর দাও, আর তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও। পরিচারিকা চম্পার খাস চাকরানি, বাপের বাড়ি হইতে সঙ্গে আসিয়াছে। সে একটু আশ্চর্য হইল। একে তো অন্তর্মহলে পুরুষের গতিবিধি অত্যন্ত কম, তাহার উপর রুদ্ররূপের অদ্ভুত হুকুম শুনিয়া সে থতমত খাইয়া বলিল, কিন্তু এর তেলে আমি তাকে এখনই দিচ্ছি, কিন্তু তিনি এখন সিঙ্গার করছেন। রুদ্ররূপ একটু গরম হইয়া বলিল, তা কর। ভেতর হইতে চম্পার কণ্ঠ শোনা গেল, রেওতি, কে ও, কি চায়? রেওতি দ্বার ভাজাইয়া দিয়া কর্ত্রীকে সংবাদ দিতে গেল। রুদ্ররূপ অস্বস্তিপূর্ণ দেহে দাঁড়াইয়া রহিল। অল্পক্ষণ পরে আবার দরজা খুলিল। রেওতি বলিল, আসুন। রুদ্ররূপ সসংকোচে ঘরে প্রবেশ করিল। ঘরের ভেতর আরেকটি ঘর, মাঝখানে পর্দা। এই পর্দার ভেতর হইতে কেবল মুখটি বাহির করিয়া চম্পা দাঁড়াইয়া আছে। রুদ্ররূপকে দেখিয়াই বলিল, তোমার আবার এই সময় কি দরকার হলো? শিগগিরই বলো, আমার সময় নেই, এখনো চুল বাঁধতে বাকি। রুদ্ররূপ রেওতির দিকে ফিরিয়া বলিল, তুমি বাইরে যাও। চম্পার প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া বলিল, ভারী গোপন কথা। চম্পা মুখে অধীরতা সূচক একটা শব্দ করিল। রেওতিকে মাথা নাড়িয়া ইশারা করিতে সে বাহিরে বারান্দায় গিয়ে দাঁড়াইল। গোপনীয় কথা চিৎকার করিয়া বলা চলে না। রুদ্ররূপ কই মাছের মতো কোন আছে ভাবে চম্পার নিকটবর্তী হইল। চম্পার চোখে বোধহয় কাজল পড়িতেছিল, প্রসাধন এখনো শেষ হয় নাই। সে কাজল পরা বাম চোখে তীব্র দৃষ্টি হানিয়া বলিল, কি হয়েছে? রুদ্ররূপের অবস্থা শোচনীয় হইয়া উঠিয়াছিল। সে একবার খাকারি দিয়া চম্পার কানের কাছে মুখ লইয়া গিয়া গদগদ স্বরে বলিল, রাজা চিঠির কাগজ চাইতেছেন। এই তোমার গোপনীয় কথা? রাগের মাথায় চম্পা পর্দা ছাড়িয়া বাহির হইয়া আসিল। আবার তখনই নিজের অসম্পূর্ণ বেশবিন্যাসের দিকে তাকাইয়া পর্দার ভেতরে লুকাইল। ওড়না গায়ে নাই, শাড়ির আঁচলটাও মাটিতে লুটাইতেছে। এ অবস্থায় রুদ্ররূপের সম্মুখীন হওয়া চলে না, তা যতই রাগ হোক। রুদ্ররূপ কাতরভাবে বলিল, সত্যি বলছি চম্পা, রাজা বললেন তোমার কাছ থেকে চুপি চুপি চিঠির কাগজ আর কলম চেয়ে আনতে। বোধহয় চিঠি লিখবেন। তুমি তুমি একটা। চম্পা হঠাৎ হাসিয়া ফেলিল, তুমি একটি বুদ্ধু। কিংকর্তব্য বিমূঢ় রুদ্ররূপ বলিয়া ফেলিল, আর তুমি একটা ডালিম ফুল। বলিয়া ফেলিয়াই তাহার মুখ ঘোর রক্তবর্ণ হইয়া উঠিল। চম্পা কিছুক্ষণ চক্ষু বিস্ফোরিত করিয়া তাহার সিঁদুরের মতো মুখের পানে তাকাইয়া রহিল। তারপর পর্দা আস্তে আস্তে বন্ধ হইয়া গেল। রুদ্ররূপ ঘর্মাক্ত দেহে ভাবিতে লাগিল পলায়ন করিবে কিনা। কিছুক্ষণ পর চম্পার হাত পর্দার ভেতর হইতে বাহির হইয়া আসিল। এই নাও। কাগজ কলম লইয়া মুখ তুলিতেই রুদ্ররূপ দেখিল
পর্দার ফাঁকে কেবল একটি কাজল পরা চোখ তাহাকে নিরীক্ষণ করিতেছে। ভড়কানো ঘোড়ার মতো সে ঘর ছাড়িয়া পলায়ন করিল, চোট খাইতে খাইতে রাজার কাছে ফিরিয়া গেল। লেখার সরঞ্জাম লইয়া গৌরী বলিল, তুমি পাহারায় থাকো, যদি সর্দার কিংবা কেউ আসে আগে খবর দিও। শেষ হলো আজকের পর্ব। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।